হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 6 সেমিস্টার অনার্সে পড়ছো, তোমাদের যে DSEA3 অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের উপর যে পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024 সালের জন্য। 1920 ও 1930-এর দশকে বাংলার রাজনীতিতে বামপন্থী আন্দোলনের প্রভাব কী ছিল। তা বাংলায় যে বিপ্লবীরা আন্দোলন করছিলেন অনুশীলন এবং যুগান্তর দলের ভিতর দিয়ে, সেই আন্দোলনকারীদের উপর বা বিপ্লবীদের উপর মার্ক্সবাদ বা বামপন্থী এই প্রভাব কতটা পড়ছে, সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসে। এবং এর যে 20 নাম্বারের এর যে উত্তর, অর্থাৎ প্রায় 1000 শব্দের যে অ্যান্সার, সেই অ্যান্সারটি আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি। তাই এটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এই প্রশ্নটি অবশ্যই করবে। আমি যে লাস্ট মিনিট সাজেশান তোমাদেরকে দিয়েছি, সেই সাজেশানেরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তাই তোমরা প্রত্যেকে এই প্রশ্নটি অবশ্যই কিন্তু পরীক্ষার জন্য করে যাবে ডিএসসি বাংলা পেপারে 20 নম্বরের জন্য। তাই অ্যান্সারটি দেখো, আমি প্রতিটা লাইন ধরে ধরে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা লিখতে সুবিধা হয়। বিপ্লবী আন্দোলনের পরবর্তী পর্যায়ে মূলত 1920 সালে জাতীয়তাবাদী আন্দোলনের সময় থেকে পরিলক্ষিত হয়। 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কারের প্রেক্ষাপটে সরকার জেল বন্দীদের মুক্তি দেন। মুক্তিপ্রাপ্ত বিপ্লবী বন্দীরা বেশিরভাগ গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগদান করে। এই সময় অসহযোগ আন্দোলন ভলেন্টিয়ার মুভমেন্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ভলেন্টিয়ার মুভমেন্টের সঙ্গে বিপ্লবীরা যুক্ত ছিলেন এবং এই আন্দোলনের মাধ্যমে তারা সাধারণ মানুষের মধ্যে যোগসূত্র গড়ে তোলেন। এই সময় বিপ্লবীরা গান্ধীবাদী সংগঠনের যোগদান করেন। চিত্তরঞ্জন দাসের সাথে বিপ্লবী নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। চিত্তরঞ্জন যখন অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন, তখন তার সহযোগী ছিলেন সুভাষচন্দ্র বসু ও যতীন্দ্রনাথ সেনগুপ্ত। এদের সহযোগিতায় বিপ্লবীরা রাজনীতির মূল স্রোতে ফিরে আসে। টিটাগড়, ময়মনসিংহ, মেদিনীপুর, ফরিদপুর এই তৃণমূল স্তরে যে সংগঠন গড়ে ওঠে, যেখানে প্রাদেশিক কংগ্রেস সংগঠন, জেলা কংগ্রেস সংগঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তো এই ছিল ইন্ট্রোডাকশন, যেখানে বামপন্থী রাজনীতি আসার আগে অসহযোগ আন্দোলনে বাংলার বিপ্লবীরা কিভাবে অংশগ্রহণ করছে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে এবং সুভাষ যতীন্দ্র মোহন সেনগুপ্ত বা যতীন্দ্রনাথ সেনগুপ্তের নেতৃত্বে। টিটাগড়, ময়মনসিংহ, মেদিনীপুর, ফরিদপুরের বিপ্লবীরা প্রাদেশিক যে কংগ্রেস সংগঠন, সেখানে তারা তাদের কাজকর্ম করছে। এর পরের বেলায় দেখো, গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময় ঔপনিবেশিক সাম্রাজ্যের সঙ্গে একটি দ্বন্দ্ব দেখা দেয়। বিপ্লবী কার্যকলাপের দুটি গুরুত্বপূর্ণ দল অনুশীলন সমিতি ও যুগান্তর দল। দেখো, মার্ক্সবাদ নিয়ে আলোচনা করতে গেলে বাংলার প্রেক্ষাপটে আগে অনুশীলন সমিতি এবং যুগান্তর দল নিয়ে আলোচনা করতে হবে, কারণ এই দলের সদস্যরাই কিন্তু মার্ক্সবাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। অনুশীলন সমিতি ও যুগান্তর দল কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ চাননি, কিন্তু এদের অনেকে, যেমন ঢাকা অনুশীলন সমিতির পুলিন বিহারী দাস, অসহযোগ আন্দোলনে যোগ দেন। তিনি হক কথা নামে এক ইস্তাহার প্রকাশ করে গান্ধীজির সমালোচনা করেন। 1921 সালে নলিনী কিশোর গুহের সম্পাদনায় শচীন্দ্রনাথ সান্যালের উদ্যোগে শঙ্খ নামে এবং ক্রিটিক্যাল জার্নাল আর্টিকেল প্রকাশ করেন এবং অসহযোগ আন্দোলনকে সমর্থন করেছিলেন। কিন্তু 1922-তে চৌরি চৌরা ঘটনায় ক্ষুব্ধ গান্ধীজি যখন আন্দোলন প্রত্যাহার করে নেন, তখন বিপ্লবীরা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রবুদ্ধ হয়ে ওঠে। প্রথম পর্যায়ের বিপ্লবী আন্দোলনের মতো এই পর্যায়ে বিপ্লবীরা বিভিন্ন ইস্তেহার ও পত্রিকা প্রকাশ করতে থাকে। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আত্মশক্তি, সারথি, মুক্তিকাম, বারীন্দ্রনাথ ঘোষের বিজলি, এইসব পত্রিকায় সরকার ও প্রশাসনের সমালোচনামূলক রচনা ছিল। যুগান্তর পত্রিকার ন্যায় এই সমস্ত পত্রিকায় সরকার বিরোধিতা এবং স্বাধীনতার জয়গান গাওয়া হয়। প্রবন্ধ পত্রিকাতে শহীদ কানাইলাল দত্তের আলিপুর বোমা মামলা নিয়ে লেখা বার হয়। যতীন্দ্রনাথ মুখার্জির কারাবরণ নিয়ে পত্রিকাতে লেখা বার হয়। এইভাবে নতুন নতুন ইস্তেহার ও পত্রিকা প্রকাশের মাধ্যমে বিপ্লবী আন্দোলন সক্রিয় হয়। পরের প্যারা দেখো, এই সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে একটি গুপ্ত সমিতি গঠিত হয়। এর সঙ্গে অনুশীলন সমিতির যোগদান এবং বাঙালিদের গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। বাংলার বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যাল, যোগেশ চন্দ্র চ্যাটার্জি মিলিত হয়ে
1924 হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিপ্লবীরা মার্ক্সবাদে এবং কমিউনিজমের ধ্যান ধারণার সাথে পরিচিত হয়। বিপ্লবীরা রাশিয়ার রুশ বিপ্লব সম্পর্কে ধারণা লাভ করে। প্রথম যুগে বিপ্লবীরা মূলত যে রাজনীতি পরিচালনা করত সেখানে ধর্মের একটা বড় ভূমিকা ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে বিপ্লবী আন্দোলন এবং হিন্দুস্তান রিপাবলিকানের ক্ষেত্রে মার্ক্সবাদ ও কমিউনিজম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সময় রাশিয়ার সাথে বিপ্লবীদের সম্পর্ক গড়ে ওঠে, এমনকি বেশ কয়েকজন বিপ্লবীকে রাশিয়ায় পাঠানো হয়। শচীন্দ্রনাথ সান্যাল এই সময় সশস্ত্র সংগঠিত বিপ্লবের কথা বলেন, যার ফলে সমস্ত শোষণবাদ ধ্বংস হবে এবং ভারতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই সময় মার্ক্সীয় বিভিন্ন প্রোপাগন্ডা প্রকাশ করা হয়। পরের প্যারা দেখো, 1925 সালে কলকাতাতে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের অনুরূপ শাখা তৈরি হয় পুলিশের চোখে, যেটা নিউ ভায়োলেন্স পার্টি নামে পরিচিত ছিল। এইরূপ প্রেক্ষাপটে যুগান্তর দল ও অনুশীলন সমিতির নতুন সদস্যগণ সক্রিয় কার্যকলাপ করতে চেয়েছিলেন, যার জন্য পুরনো বিপ্লবীদের সাথে তাদের দ্বন্দ্বের সৃষ্টি হয়। পুরনো বিপ্লবীরা সংগঠনের উপর জোর দিয়ে মধ্যবর্তী পর্যায়ে অবস্থান করে এবং তারা কংগ্রেসে যোগদান করতে থাকে। নতুন প্রজন্মের বিপ্লবীরা এর বিরোধিতা করেছিল। তারা চিত্তরঞ্জন দাস এবং স্বরাজ পার্টিকে সমর্থন করেছিলেন। এই সময় এক পুলিশ রিপোর্টে বলা হয় স্বরাজ্য দল এবং যুগান্তর দলের মূল অফিস কলকাতায়। সরকারের এই সন্দেহ সফল হয় যখন 1924 জুন মাসে কংগ্রেস সাহসী পদক্ষেপ গ্রহণ করেন। সিরাজগঞ্জে প্রাদেশিক কংগ্রেস সম্মেলন আহ্বান করেন। এই সম্মেলনে গোপীমোহন সাহাকে সম্মান দেওয়া হয়, যিনি কলকাতা পুলিশ কমিশনার টেগাটকে হত্যা করতে উদ্যোগী হন। একটি পর্যায়ে কংগ্রেস ও বিপ্লবীদের যোগদান তা মূলত সরকারের সন্দেহের মতো পুরনো বিপ্লবীদের মধ্যেও সন্দেহ ও সংঘাত বৃদ্ধি পায়। এই প্রেক্ষাপটে দক্ষিণেশ্বরে নতুন করে বিপ্লবী সংগঠন গড়ে তোলা হয়। নতুন যে সংগঠন তা মূলত শচীন্দ্রনাথ সান্যাল ও হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের মাধ্যমে সংগঠিত হয়। এই প্রেক্ষাপটে বাংলায় যে বিপ্লবী উদ্যোগ নেওয়া হয় তা মূলত বেনারসে সরে যায়। আবার হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় শাখা হিসেবে বাংলায় একটি সংগঠন গড়ে তোলা হয়। এই সময় হরি নারায়ণ চন্দ্র এবং যতীন্দ্রনাথ দাস এর কাছ থেকে নতুন বিপ্লবীরা বোমা তৈরির শিক্ষা গ্রহণ করেন বিপ্লবী কার্যকলাপ পরিচালনার জন্য। প্যারা করে দেখো, আবার এই সময় বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আদর্শগত পরিবর্তন দেখা যায়। 1924 থেকে 27-এর মধ্যে যেসব বিপ্লবীরা বন্দী ছিলেন তাদের মনে একটা নতুন আদর্শ প্রভাবিত করেছিল, সেটি হলো মার্ক্সবাদ ও কমিউনিজমের আদর্শ। ভূপেন্দ্রনাথ দত্ত, যদু গোপাল মুখোপাধ্যায় প্রমুখরা জেলে থাকাকালীন মার্ক্সীয় আদর্শের দ্বারা প্রভাবিত হয়ে বই লেখেন। এই সময় বিপ্লবীরা আন্দোলনের অনুশীলন ও যুগান্তর দল নতুন সদস্যরা যখন 1918 সালের পরে জাতীয়তাবাদী আন্দোলনে নেতৃত্ব দেন, তখন থেকে তাদের উপর মার্ক্সীয় ও কমিউনিজমের আদর্শ ব্যাপকভাবে প্রভাবিত করে। পরের প্যারা দেখো, এই সময় নতুন সমাজসেবী সংঘ, যুবক ও ছাত্র সংঘ, মহিলা সংগঠন গড়ে উঠতে দেখা যায়। এই সমস্ত সংগঠনগুলি বিপ্লবী কার্যকলাপকে সমর্থন করে। দেখা যায় যে ঢাকায় হেমচন্দ্র ঘোষের নেতৃত্বে মুক্তি সংঘ নামে একটি দল যুগান্তর ও অনুশীলন সমিতি থেকে স্বতন্ত্রভাবে কাজ করত। লীলা নাগের রায় নেতৃত্বে নারী সংগঠন দীপালি সংঘ মুক্তি সংঘের সাথে একসঙ্গে বিপ্লবী কার্যকলাপ করত। পুলিন দাস মেয়েদের লাঠি ও ছোরা চালানো শেখাতেন। এই মহিলা জাতীয়তাবাদী সংগঠনটি সর্বপ্রথম মহিলাদের স্বনির্ভর করার উপর জোর দিয়েছিল। তারপরে বিপ্লবীরা এর বিরোধিতা করেছিল, ফলে দীপালি সংঘ অনিল রায়ের সংগঠিত শ্রী সংঘের সাথে যুক্ত হয়। অবশ্য প্রথম পর্যায়ে মহিলা সংগঠন ও বিপ্লবীরা একই সাথে কাজ করত। মার্ক্সবাদ আসার ফলে এই জাতীয়তাবাদী রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়। অর্থাৎ মার্ক্সবাদ আসার আগে বাংলাদেশে বিপ্লবীদের কি পরিস্থিতি ছিল সে বিষয় নিয়ে কিন্তু এতক্ষণ আলোচনা করা হলো। প্যারা করে দেখো, এই পর্বে বেনু গ্রুপ ছিল, তারা বেনু নামে একটি গুরুত্বপূর্ণ পত্রিকা প্রকাশ করেন। যে গ্রুপ অনিল রায়ের স্ত্রী সংঘের সাথে একসাথে কাজ করত, কিন্তু পরবর্তীকালে মতভেদের কারণে বেনু গ্রুপ পৃথক হয়ে স্বতন্ত্রভাবে কাজ করতে থাকে। তাছাড়া মেদিনীপুরে বেঙ্গল ভলেন্টিয়ার্স গঠিত হয়। তাছাড়া 1928 সালে তৈরি হয় রিভল্ট গ্রুপ বা অ্যাডভান্স পার্টি।
এরা প্রথমে যুগান্তর ও অনুশীলনের মধ্যে থাকলে পরে তারা স্বাধীনভাবে কাজ করে, যাদের নেতা ছিল নিরঞ্জন সেন, বিনয় রায়, তাছাড়া সতীশ পাকড়াশি, প্রতুল ভট্টাচার্য অনুশীলন সমিতির সাথে যুক্ত হয়ে স্বাধীন সংস্থা প্রতিষ্ঠা করে। যুগান্তর ও অনুশীলন সমিতি থেকে বিক্ষুব্ধ হয়ে পদত্যাগ করা মূলত নতুন ও পুরাতন বিপ্লবী সদস্যদের মতাদর্শগত দ্বন্দ্বের কারণে ঘটেছিল। নতুন বিপ্লবী দল ব্যক্তি হত্যার পরিবর্তে আদর্শগত পরিবর্তন আনেন, মূলত মার্ক্সবাদী আদর্শ দ্বারা নতুন বিপ্লবীরা প্রভাবিত হওয়ার ফলে। প্যারা করে দেখো, এবার কমিউনিস্ট পার্টির যে অ্যাক্টিভিটিস বাংলাদেশে সেটি শুরু হচ্ছে। এরূপ প্রেক্ষাপটে 1925-এর 17ই অক্টোবর ভারতের কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রায় রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মূলত এই সময় মস্কো, বার্লিন, ইউরোপে ছিলেন। তারা মূলত তাদের কর্মী পাঠায় ভারতে বিপ্লবীদের সাথে যোগাযোগের জন্য। নলিনী গুপ্ত 1921 সালে ভারতে আসেন। তার উদ্দেশ্য ছিল বিপ্লবীদের মধ্যে মার্ক্স ও কমিউনিজম সম্বন্ধে ব্যাখ্যা করা। এই সময় অনুশীলন সমিতির সদস্য ভূপেন্দ্রনাথ চক্রবর্তী ও যতীন মিত্রকে ইউরোপে পাঠানো হয় মার্ক্স ও কমিউনিজম সম্বন্ধে জ্ঞান লাভের জন্য, এবং তারা ফিরে এসে অনুশীলন সমিতির নতুন সদস্যদের মধ্যে মার্ক্সীয় আদর্শ প্রচার করেন। লাউসির মতে এম.এন. রায় ও বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় তাদের অনুগামীদের ইউরোপে পাঠালেও নতুন প্রজন্মের বিপ্লবীগণ ব্যক্তিগত আগ্রহে মার্ক্স ও কমিউনিজমে আগ্রহী হয়ে ওঠেন। প্যারা করে এছাড়া শচীন্দ্রনাথ সান্যাল ও যোগেশ চন্দ্র চট্টোপাধ্যায় মার্ক্সবাদ কমিউনিজমের দ্বারা প্রভাবিত হয়ে 1923-এর উত্তরপ্রদেশে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। তারা জেলবন্দি অবস্থায় থাকাকালীন মার্ক্সবাদ সম্পর্কে লেখাগুলি পড়তে থাকে। লাউসি দেখান যে সেই সময় জেলে বিভিন্ন পত্রিকা পাঠ সম্পর্কে নিষেধাজ্ঞা ছিল না। রুশ বিপ্লবের দ্বারা যোগেশ চন্দ্র চ্যাটার্জি গভীরভাবে প্রভাবিত হন এবং এই সময় লন্ডন থেকে প্রকাশিত হয় 19th সেঞ্চুরি অ্যান্ড আফটার। শচীন্দ্রনাথ সান্যাল বন্দি জীবন নামক রচনায় তার চিন্তার উপর মার্ক্সবাদের প্রভাবের কথা বলেছেন। শচীন্দ্রনাথ সান্যাল এম.এন. রায় মার্ক্সবাদ, লেনিনবাদ ও দান্দিক বস্তুবাদ দ্বারা প্রভাবিত হলেও হিন্দু ধর্মকে ত্যাগ করেননি। নতুন প্রজন্মের উপর মার্ক্স ও কমিউনিজমের প্রভাবের জন্য এদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় ভক্তিবাদ ও মার্ক্সবাদের মধ্যে। প্যারা করে দেখো, 1920-র দশক থেকে ব্যক্তি এবং বিভিন্ন সংগঠনের উপর মার্ক্সবাদী প্রভাব লক্ষ্য করা যায়। প্রসঙ্গক্রমে সতীশ পাকড়াশির কথা বলা যেতে পারে, যিনি বার্ট্রান্ড রাসেলের বই পড়ে মার্ক্সবাদী আদর্শে দীক্ষিত হন। মার্ক্সীয় আদর্শে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টার্স পার্টি 1928 প্রতিষ্ঠিত হয়, যারা মার্ক্সীয় বিভিন্ন ইস্তেহার প্রকাশ করে। ধরণী গোস্বামী, গোপেন চক্রবর্তী অনুশীলন সমিতির সদস্য ছিলেন। এরা প্রমুখেরা মার্ক্স ও কমিউনিজমের আদর্শ অন্যান্য বিপ্লবীদের মধ্যে ছড়িয়ে দেন। সতীশ পাকড়াশি, যিনি ব্যক্তিগত সন্ত্রাসবাদে বিশ্বাসী ছিলেন, কিন্তু মার্ক্সীয় প্রভাবের ফলে তিনি গণ আন্দোলন গড়ে তুলতে আগ্রহী হয়ে ওঠেন। 1928 সালে বিপ্লবীরা জেল থেকে মুক্তি পেয়ে কংগ্রেসের সম্মেলনে যোগ দেয় এবং কংগ্রেসের অনেক সদস্য মার্ক্স ও কমিউনিজমের লেখা পড়ে প্রভাবিত হন। বুখার্টের লেখা নতুন বই নতুন প্রজন্মকে আকৃষ্ট করে। অল ইন্ডিয়া ওয়ার্কার্স পার্টির সম্মেলনে সতীশ পাকড়াশি ও অন্যান্য বিপ্লবীগণ যোগ দেয়, যেখানে ব্যক্তিগত সন্ত্রাসবাদের পরিবর্তে সর্বভারতীয় গণ আন্দোলনের কথা বলা হয়। 1920-র পরবর্তী সময়ে মার্ক্সীয় প্রভাবে ধর্মঘট হয় এবং ছাত্ররা এতে যোগ দেয়। বিপ্লবী আন্দোলন অগ্রসর করতে গেলে বিপ্লবী আদর্শের পাশাপাশি মার্ক্সীয় আদর্শের গুরুত্ব অনুধাবন করা হয়। এই সময় প্রচার করা হয় বিপ্লবী কার্যকলাপ ও গণ অভ্যুত্থানের মধ্যে কোনো সংঘাত নেই। এই আদর্শকে মিলিয়ে ছাত্রদের আন্দোলনে উদ্বুদ্ধ করা হয়। প্যারা করে দেখো, 1928-এর পর ধীরে ধীরে কমিউনিজমের প্রভাব বিস্তার হয় এবং এই প্রভাব ছাত্রদের উপর পড়ে। জাতীয়তাবাদী বিপ্লবীদের উদ্দেশ্য হলো জাতীয়তাবাদের সাথে মার্ক্সবাদকে মিলিয়ে গণ আন্দোলন সংগঠিত করা এবং স্বাধীনতা আনা। মার্ক্সবাদ গণ আন্দোলনের পাশাপাশি সমাজ কিভাবে গঠিত হবে সেটা চিন্তা করেছিলেন। 1930 সালে বিপ্লবী সংগঠন পদ্ধতি অনেক উন্নতি লাভ করে এবং জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্য লাভ করে। 1930-এ রাইটার্স বিল্ডিং আক্রমণ ঘটে। একই সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সম্ভব হয়। দীর্ঘ সময় ধরে সংগঠন তৈরি করা এবং একটা জেলাকে নিজেদের সংগঠনের হাতে এনে ব্রিটিশ আধিপত্য ভেঙে নিজেদের স্বাধীন ঘোষণা করা, এটা সংগঠনের উন্নত পর্যায়ের পরিচয়। এবার দেখো শেষ প্যারা, পূর্ববর্তী পর্যায়ের মতো এই পর্যায়েও দেখা যায় যে 1930-এ জেলবন্দি অবস্থায় তারা মার্ক্সবাদ নিয়ে আলোচনা করত। লাউসি বলেন যে 1930-এর শেষ দিকে যখন বন্দীরা কারামুক্ত হন
তখন তারা নতুন করে বিপ্লবী সংগঠন স্থাপন করে জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ করেন। 1930-এর শেষ পর্যায়ে মার্ক্সীয় ভাবধারায় পরিপুষ্ট হয়ে সংগঠনগুলি গড়ে ওঠে এবং পরবর্তী পর্যায়ে দেখা যায় যে এই মার্ক্সবাদ ও সংগঠনগুলি আইন অমান্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তো এই ছিল তোমাদের 20 নাম্বারের অর্থাৎ 1000 শব্দের বাংলাদেশে 1920 এবং 1930-এর দশকে মার্ক্সবাদ বা বামপন্থী আন্দোলনের যে ধারা তার উপরে তার যে নোটস, সেই নোটসটি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এই নোটসটাকে সংগ্রহ করে পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতি নেবে। প্রত্যেকে এই প্রশ্নটা পড়বে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করা যে পরীক্ষা আসবে তোমরা তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা